প্রতাপপুর গ্রামের অধিকাংশ বাচ্চারাই স্বাধীনতা দিবসকে খুব ভালোবাসত, কারণ প্রতাপপুর গ্রামের বেশ কিছু লোক আছে যারা আর্মিতে চাকরি করেন। তাই ওখানকার লোকেদের মধ্যে দেশপ্রেমটা বেশ অনেকটাই ছিল। যেমন অলোকনাথ বাবুর বাবা ছিলেন আর্মি। বাবা চলে যাওয়ার পর অলোকনাথ বাবুর খুব ইচ্ছা ছিল আর্মিতে চাকরি করার, কিন্তু সুযোগ না পাওয়ার জন্য তিনি ব্যর্থ হন। অলোকনাথ বাবুর ক্লাবের একজন মেম্বার, কিন্তু তিনি মনে মনে দেশকে খুব ভালোবাসতেন। তিনি মেয়ে পিঙ্কিকে বলেন, পিঙ্কি, সামনে 15ই আগস্ট আসছে। তুমি জানো তো, প্রত্যেক বছরের মতো তোমাকে আমাদের ক্লাস থেকে জাতীয় সঙ্গীত গাইতে হবে। বাবা এখানে এবার তো আমি বড় হয়ে গেছি, বলো এবছর আমি গাইতে পারবো না, আমার লজ্জা করে। আমি তো বড় হয়েছি নাকি, এখনো সেই আমাকে গাইতে হবে? গ্রামেতে তো এত ছেলে রয়েছে, তাদের মধ্যে থেকে কাউকে বেছে নাও না। দেখ মা, তোর দাদু ছিল আর্মি, আর আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্যক্রমে আমার আর আর্মিও হওয়া হলো না। আর তুই কিনা আমার মেয়ে হয়ে বলছিস গান গাইতে পারবো না? এটা কি করে হয় বল? দেখো না মা, বাবা কেমন জোর করছে আমাকে। আমি তো বড় হয়ে গেছি, বলো এখন আমি সেই বাচ্চাদের মতো মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণ গাইবো? বাবাকে একটু বুঝিয়ে বলো না, আমার কথা তো শুনছেই না। তোর বাবা ক্লাবের একজন মেম্বার, আবার দেশভক্ত, তার মেয়ে হয়ে তুই গাইতে পারবি না? আচ্ছা ঠিক আছে, তোর না ভালো লাগে তাহলে এক কাজ কর, 2-4টে বাচ্চাকে তুই ভালো করে শিখিয়ে দে, তাহলে তারা গাইবে, তাদের সঙ্গে তুই দাঁড়িয়ে থাকবি। সেটা তো অন্তত পারবি নাকি? তারপর পিঙ্কি তার মায়ের কথা ভেবে গ্রামের বাচ্চাগুলোর কথা ভাবতে থাকে এবং মনে মনে বলে, আমাকে ভালো করে শেখাতে হবে বাচ্চাদেরকে। গ্রামে যে ক্লাবটা আছে, 15ই আগস্টের দিনকে সেখানে বড় বড় সেলিব্রিটিরা আসে, তাই ভালো করে শিখিয়ে দিলে তবেই ওরা ভালো করে বলতে পারবে, নয়তো যেমন তেমন করে বলে চলে আসবে। এই বলে পিঙ্কি বাইরে বেরিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে। তারপর আবার সে বলে, এই ঝুমা, এদিকে আয়। কোথায় চলেছিস একা একা? স্কুলে যাস না? হ্যাঁ পিঙ্কি দি, কেন ডাকছো গো? আমি একটু শ্যামলীদের বাড়ি যাচ্ছি। স্কুল নেই তো, আজকে ছুটি, তাই সারাদিন খেলবো বলেই যাচ্ছি। আর অমনি রেনুকেও ডেকে নেব, 3জনে মিলে একসঙ্গে সারাদিন খেলবো। এই শোন, 15ই আগস্টের দিন ক্লাবে গান করবি? জাতীয় সঙ্গীত কর না রে, আমি ভালো করে শিখিয়ে দেবো তোকে। আর তার সঙ্গে তোর বান্ধবী রেনু আর শ্যামলীকেও নিবি। 15ই আগস্টের দিন আমরা 3জন? হ্যাঁ দিদি, গাইবো। তুমি তাহলে আমাদেরকে একটু ভালো করে শিখিয়ে দেবে? কারণ তুমি তো এতদিন করে এসেছো, তুমি ভালো করে জানো, আর আমরা তো কোনোদিন করিনি। স্কুলে করি, কিন্তু সে ব্যাপারটা তো আলাদা, তাই না? আর এখানে কত বড় বড় সেলিব্রিটিরা আসে, ফাংশন হয়, এখানে একটু ভালো করেই করতে হবে। শোন, তাহলে কালকে বিকালে চলে আসিস, আর বেশি দিন বাকি নেই, ভালো করে শিখিয়ে দেবো তোদেরকে, কেমন? পরের দিন বিকালে ঝুমা, শ্যামলী আর রেনু 3জনে পিঙ্কিদের বাড়ি চলে আসে। তারপর পিঙ্কি রিহার্সাল শুরু করে, জনগণ মন অধিনায়ক জয় হে, এবং তাদেরকে ভালো করে শেখাতে থাকে। আমি একটা কথা বলবো দিদি, যদি তুমি কিছু না মনে করো তাহলে বলতে পারি। আমার মনে হয় এটা করলে আরো ভালো লাগবে। আরে কি বলতো, আগে না বললে আমি বুঝবো কি করে? বলছি কি দিদি, তুমি তো প্রত্যেক বছরে সেই সাদা চুড়িদার পরে গান করো, আমরাও কি তাই করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আগে কি বুদ্ধি শুনি, তারপর না হয় আমি বলবো। আমরা 3জনে যদি জাতীয় পতাকার মতো তিরঙ্গা শাড়ি পরি, তাহলে কেমন হবে? হ্যাঁ ঝুমা, তুই ঠিকই বলেছিস, 3জনে একই পরলে গান করার সময় দেখতেও খুব সুন্দর লাগবে। হ্যাঁ সত্যি তো, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। আমি সাদা চুড়িদার পরে গান করতাম, তোরা কি তিরঙ্গা কালারের শাড়ি জোগাড় করতে পারবি? হ্যাঁ দিদি পারবো, রেনুর মা দর্জির কাজ করতে জানে, বাড়িতে সেলাই করে দেখেছি। 3টে কালারের কাপড় কিনে দিলেই তো শাড়ি বানিয়ে দেবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে তাই করিস, 3 কালারের কাপড় কিনে রেনুর মাকে দিয়ে দিস। আর তোরা তো ছোট, তোদেরকে পুরো শাড়ি লাগবে না, ছোট শাড়িতেই হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রইলো, কাল বিকালে আবার চলে আসিস। 2টো দিন ভালো করে একটু মাজা ঘষা করে নে, আর সাজানোর দায়িত্বটা পুরোপুরি আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে দিদি, আজ তাহলে আসি, কাল এসে সব কথা হবে। আর তুমি তো সাজের দিকে এক্সপার্ট, তোমার সাজ তো আমরা দেখেছি, তুমি যখন কলেজে যাও কি দারুণ লাগে দেখতে তোমাকে। আমরা শাড়ি নিয়ে চলে আসবো তোমার কাছে। তারপর ঝুমা, রেনু আর শ্যামলী বাড়ি চলে যায়। এরপর অলোকনাথ বাবু পিঙ্কির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, কিরে পিঙ্কি, কেমন রিহার্সাল করলি? আজকে ঠিকঠাক পারবি তো? মান সম্মানের ব্যাপার আছে, অনেক বড় বড় লোকজন আসবে, ভালো করে তৈরি হয়ে নিস। বাবা তুমি চিন্তা করো না, তোমার মেয়ে ঠিকঠাক শিখিয়ে পড়িয়ে দেবে, কিছু ভুল করবে না। আর ওরা 3জনই ভালো গাইছে, আর 3জন যখন একসঙ্গে গাইছে
শুনতে দারুণ লাগছে। তুমি দেখবে এই বছর আরো ভালো হবে। আর সাজসজ্জাটা একটু অন্যরকমই হবে এবছর। সব মিলিয়ে ব্যাপারটা দারুণই হবে। যতই ভালো হোক, তোর মতো কি আর ভালো হবে? তুই কত সুন্দর সেজে মিষ্টি গলায় গান করতিস, কত ভালো লাগে তোর গান শুনতে। ওরা তো বাচ্চা, অত তোর মতো কি ভালো করে গুছিয়ে ন্যাক দিয়ে বলতে পারবে নাকি? ও মা, ওদের বুদ্ধি আছে। এখনকারের বাচ্চারা কেউ বাচ্চা নয়, ওদেরও বেশ বুদ্ধি হয়েছে। আমাকে ওরা নিজেই বলেছে এই বছর একটু ইউনিক করবে। প্রত্যেক বছর তো আমি চুড়িদার পরে গান করি, তাই ওরা নিজেরাই বলেছে এই বছর তিরঙ্গা রঙের শাড়ি পরে গান করবে আর ভারত মাতা সাজবে। ও বাবা, তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হবে। আমি ভাবলাম বাচ্চাগুলো হয়তো চালাক নয়, হাঁদা ভোদা টাইপের। ও বাবা, এ তো দেখছি বেশ ভালোই বুদ্ধি আছে। ভালো কথাই বলেছে। গানের সঙ্গে ভারত মাতা সাজলে আরো ভালো লাগবে দেখতে। এবছর আমাদের ক্লাব আবার ফার্স্ট হবে, দেখিস। প্রতাপপুর গ্রামের ক্লাবের প্রত্যেক বছরই 15ই আগস্টে বড় ফাংশন হয়। বড় বড় লোক আসেন, সব দিক থেকে প্রত্যেক বছরই ফার্স্ট হয়ে আসছে। তাই এবছর খাস হবার কারণে আরো ভালো করে প্রিপারেশন নেওয়া হয়। তাই এরকম যদি হয় তো খুব ভালো কথা। আমি ক্লাসের কর্তৃপক্ষকে বলছি ওদের জন্য ভালো ভালো গিফটের ব্যবস্থা করতে, তাহলে বাচ্চাগুলো খুব খুশি হবে। হ্যাঁ বাবা, তুমি তাই ব্যবস্থা করো, তাহলে ওরা আরো আগ্রহী হবে আর আনন্দও পাবে। এরপর 15ই আগস্টের দিন সকাল সকাল ঝুমা, রেনু আর শ্যামলী পিঙ্কির বাড়িতে চলে আসে। পিঙ্কি দি, আমরা এসে গেছি। চট করে আমাদেরকে ভারত মাতা সাজিয়ে দাও। হাতে মাত্র 2 ঘন্টা সময় আছে, এখন 7টা বেজেছে। 9টার মধ্যে রেডি করে দাও আমাদেরকে। 9টায় তো পতাকা তোলা হবে, তার আগে তো আমাদেরকে রেডি হয়ে যেতে হবে। হ্যাঁ, আয় আয়, চট করে আয়। আমি তো তোদের অপেক্ষাই করছি। সবকিছু নিয়ে এসেছিস তো? ভুলে যাসনি তো কিছু? না গো দিদি, সব মনে করে নিয়ে এসেছি, কিচ্ছু বলি না। চট করে তুমি রেনুকে আর শ্যামলীকে রেডি করে দাও, আমি শেষে করছি। এরপর পিঙ্কি রেনুকে শ্যামলীকে রেডি করে দিয়ে এবার ঝুমাকে রেডি করে। এমন সময় শুক্লা দেবী এসে বলেন, ও মা গো, কি দারুণ দেখাচ্ছে দুজনকে। পুরো সাক্ষাৎ ভারত মাতা এসেছে। তিরঙ্গা শাড়িটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তিনজনকে একসঙ্গে দারুণ দেখাবে। মাথার মুকুটটাও চকচক করছে, হাতে আবার বড় বড় একটা করে পতাকা। এরকম আগে কখনো হয়নি। বাবাকে আমি তো আগেই বললাম এবছর একদম আলাদা হবে। সাজটাও বেশ ভালো লাগছে, আর বাচ্চাদের গলায় গানটা তো আরো ভালো লাগছে। তিনজনে একসঙ্গে গাইলে তো দারুণ লাগছে। এরপর ঝুমা, রেনু আর শ্যামলী তিনজনে ভারত মাতা সেজে যখন পতাকা উত্তোলন হবে, সেই সময় গানটা ধরে মঞ্চে উপস্থিত হয়। তখন তাদেরকে দেখে সব লোক অবাক হয়ে তাকিয়ে থাকে। দেখতেও ভালো লাগছিল আর শুনতেও ভালো লাগছিল। তাদেরকে দেখে মঞ্চে উপস্থিত লোকেরা বলে, বাহ, খুব সুন্দর হয়েছে। বাচ্চাগুলোকে দারুণ লাগছে, আর গানটাও অসাধারণ গেয়েছে। তোমাদের মতো সাহসী বাচ্চারাই তো দরকার আমাদের দেশের জন্য। তোমরা যে সাহস দেখিয়ে এত ভালোবাসা দেখিয়েছো, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা বড় হয়ে যেন দেশভক্তি ভুলে যেও না। আর তোমাদের এই এত সুন্দর সাজ, আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। এরপর মাইকের সামনে অলোকনাথ বাবু এসে বলেন, আসলে আমার মেয়ে পিঙ্কি প্রতি বছর স্বাধীনতা দিবসের গান গায়, এবছরও গাইছে না। এদের তিনজনকে ভালো করে শিখিয়ে পড়িয়ে রেডি করে দিয়েছে। তারপর মাইকটা পিঙ্কি নিয়ে মঞ্চে উপস্থিত লোকজনের সামনে তার নিজের পরিচয়টা দেয়। নমস্কার স্যার, আমি পিঙ্কি। বাবার মতো আমিও দেশভক্ত, তাই একদম ছেড়ে দিতে না পেরে এই বাচ্চাগুলোর মধ্যে আমি আমার মনের প্রেরণাকে তুলে ধরেছি। আশা করি আগামী বছরগুলোতেও আমি এভাবেই আপনাদের কাছে নিত্য নতুন প্রজেক্ট দিতে পারবো, আর আপনারাও এই বছরের মতো প্রত্যেক বছর নিশ্চয়ই মুগ্ধ হবেন। জয় হিন্দ, ধন্যবাদ। এরপর বাচ্চাগুলোর হাতে মঞ্চে উপস্থিত জ্ঞানীগুণী বিশিষ্ট লোকেরা প্রাইজ তুলে দেয় এবং তাদেরকে আশীর্বাদ করে তারা যেন জীবনে অনেক বড় হয়। তারপর ফাংশন শেষ হলে অলোকনাথ বাবু বাড়ি ফিরে আসেন এবং বলেন, আজকে সত্যি পিঙ্কি দেখিয়ে দিয়েছে, নিজে না পারলেও অন্যজনকে দিয়ে দেশভক্তিটা দেখিয়ে দিয়েছে। আমি খুব খুশি হয়েছি। এই তিনজন বাচ্চার মধ্যে আমার পিঙ্কিকে দেখতে পাচ্ছি। আশা করবো যে আমাদের মধ্যে যেন সারা জীবন এইভাবে দেশভক্তিটা বেঁচে থাকে। পরের দিন সকালে ঝুমা, রেনু, শ্যামলী প্রাইজটা নিয়ে পিঙ্কি দিকে দিতে আসে। এরপর পিঙ্কি বলে, না রে সোনা, এটা তোদেরই প্রাপ্য। তোদের প্রথম প্রাইজ এটা। সারা বছর স্মৃতি হয়ে থাকবে তোদের কাছে। তোরা ভালো থাকিস আর জীবনে যেন আরো বড় হতে পারিস, এটাই কামনা করি। তোদের মতো ফুটফুটে বাচ্চাগুলোই তো আমাদের দেশের ভবিষ্যৎ। আগামী বছর যেন আমরা এর থেকেও ভালো কিছু করতে পারি। পিঙ্কি এভাবে বললে বাচ্চারা খুবই খুশি হয়ে যায় এবং তারা প্রাইজ নিয়ে যে যার বাড়ি চলে যায়।
মা রূপালি, একটু এদিকে আসবি রে মা। আমার না শরীরটা খুবই খারাপ, সকাল থেকে আমার গলা যেন কেমন খুসখুস করছে। আমায় একটু চা করে দিবি রে মা। সুজয়বাবুর মুখে এরকম কথা শুনে রূপালী খুবই খুশি হয়ে যায়, কারণ সুজয়বাবু এই প্রথমবার তার মেয়ে রূপালীকে মা বলে ডেকেছিল। এরপর রূপালী তার বাবার কাছে যায় ও তার গায়ে হাত দিয়ে বলে, এ কি বাবা, তোমার তো খুব জ্বর, জ্বরে গায়ে একেবারে পুড়ে যাচ্ছে। দাঁড়াও, আমি চা করে আনছি। কিন্তু বাবা, তুমি ডাক্তারের কাছে যাওনি কেন? আসলে মা, আমার কাছে কোনো টাকা নেই যে আমি ডাক্তারের কাছে যাব। আর তুই হয়তো এই কদিন দেখেছিস যে আমিও কাজে যেতে পারিনি। হ্যাঁ বাবা, দেখেছি। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি আর গিয়ে চা করে নিয়ে আসছি। কিন্তু চা খেলে কি জ্বর ভালো হয়ে যাবে? হ্যাঁ রে মা, ঠিক হয়ে যাবে। তুই একটু ভালো করে আদা দিয়ে চা করে নিয়ে আয়, তারপর দেখবি আমার জ্বর কাশি সবই ঠিক হয়ে যাবে। এটা ছিল শ্যামনগরের ঘটনা, যেখানে অসুস্থ সুজয়বাবু তার মেয়ে রূপালীকে নিয়ে বসবাস করছিলেন। সুজয়বাবু একজন দিনমজুর ছিলেন, আর তিনি দিনমজুরি করেই এতদিন সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু তিনি আজ অসুস্থ হয়ে পড়ায় বেশ চিন্তিত ছিলেন। ও শেষে কোনো উপায় না পেয়ে তার মেয়ে রূপালীকে চা করে নিয়ে আসার কথা বলেছিলেন। এরপর রূপালী তার বাবার কথা মতোই চা করতে রান্নাঘরে যায়। ও সেখানে গিয়ে সে দেখে রান্নাঘরে হাঁড়ি বাসন কিছুই নেই। এরপর সে তার বাবার কাছে ফিরে এসে বলে, এই যে বাবা, আমি রান্নাঘর থেকেই আসছি, কিন্তু ওখানে তো কিছুই নেই, এমনকি চা করার হাঁড়ি পর্যন্তও নেই। হ্যাঁ রে মা, আসলে আমি ভুলে গিয়েছিলাম। তুই যখন তোর মাসির বাড়ি গিয়েছিলিস আমি ওগুলোকে বিক্রি করে দিয়েছিলাম। আর কি করব বল, বাড়িতে খাবার টাকা পর্যন্ত ছিল না। তাহলে থাক মা, তোকে চা করতে হবে না। আমি এমনিই ঠিক হয়ে যাব। না বাবা, তুমি এভাবে বলো না। আমি দেখছি কিছু একটা করা যায় কি। শুধু তো পাত্র নেই, কিন্তু দেখলাম চা চিনি আদা সবই আছে। এই বলে রূপালী ঘর থেকে বেরিয়ে আসে। এরপর রূপালী মনে মনে বলে, বাবাকে তো বলে দিলাম যে আমি কিছু একটা ব্যবস্থা করে নেব, কিন্তু আমি কি করব এখন? রূপালী এভাবেই চিন্তা করতে থাকে। ঠিক তখনই তার ছোটবেলার বন্ধু আদিত্যর কথা মনে পড়ে এবং সে আদিত্যকে ফোন করার সিদ্ধান্ত নেয়। আদিত্যকে কাজের সূত্রে বিদেশে থাকতে হতো। এরপর আদিত্যকে ফোন করে রূপালী বলে, হ্যালো আদি, কেমন আছো? আর তুমি দেশে কবে ফিরছো? এই যে রূপালি, কি খবর? তুমি এতদিন ফোন করনি কেন? আর আমিও কাজের চাপে ছিলাম, তাই ফোন করা হয়নি। তা ওখানে সবকিছু ঠিক আছে তো? না আদি, কিছুই ঠিক নেই। বাবার শরীরটা না খুব খারাপ। দেখো না, বাবা একটু চা খেতে চাইছেন। আমি পাত্রের অভাবের জন্য চা বানাতে পারছি না। কয়েকদিন বাবার শরীরটা খারাপের জন্য কাজে যেতে পারেনি, আর যার জন্য আমাদের সংসারে একেবারেই দুর্ভিক্ষ নেমে এসেছে। আর আজ বাবা এই প্রথম কিছু খেতে চাইছেন আমার কাছে। আমি কিছুই করতে পারছি না। এ তুমি কি বলছো রূপালি? পাত্রের অভাবে চা বানাতে পারছো না মানে? চা তো যে কোনো জিনিস দিয়েই বানানো যেতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না। পাত্র যেমন করেই হোক ব্যবস্থা হয়ে যাবে। তুমি এখন বাঁশেরও পাত্র ব্যবহার করতে পারো। কি বাঁশের পাত্র? কিন্তু বাঁশের পাত্রে কিভাবে সম্ভব? বাঁশের পাত্রেই চা হয়, এটা তো আমি আগে কখনো শুনিনি। এই যে রূপালি, এখন সমাজে অনেক উন্নত হয়ে গেছে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে মানুষ দিন কাটাচ্ছে। শুধু একটু বুদ্ধির প্রয়োজন। আর আমাদের এখানে শহরে বাঁশ দিয়ে তো অনেক কিছুই হয়, যেমন বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন, আরও নানান রকমের খাবার তৈরি হয়। বাঁশেতে খাবার তৈরি হয়? তাহলে আমিও বাঁশের পাত্র তৈরি করে চা বানিয়ে দেখব। এটা একেবারে নতুনত্ব বুদ্ধি। রূপালী আদিত্যর দেওয়া বুদ্ধিতে সহমত হয়। রূপালী রান্নাবান্নায় খুবই পারদর্শী ছিল। তার সাথে সাথে সে বেশ সুন্দর চাও করতে পারত। সে তুলসী, লং, এলাচ আরও নানা রকমের মশলা দিয়ে একটা মজাদার চা বানাতো, যেটা খাওয়ার ফলে শরীরও খুব তাড়াতাড়ি সেরে যেত। এরপর রূপালী আদিত্যের বুদ্ধিকে কাজে লাগিয়ে বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনে বাঁশের পাত্র তৈরি করে এবং তাতে চা দিয়ে চা বানাতে থাকে। এরপর, বাবা এই নাও চা। এই চাটা খেলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা মশলা চা, যেটা সর্দি কাশিকে তাড়াতাড়ি ভালো করে দেয়, আর তোমাকে ওষুধও খেতে হবে না। কি তুই ঠিক বলছিস রে মা? এই মশলা দেওয়া চাটা খেলে আমার সর্দি কাশি সব ভালো হয়ে যাবে? তাহলে আমায় দে। এরপর রূপালী তার বাবাকে সেই মশলা চাটি দেয়। এভাবেই প্রতিনিয়ত মশলা চা খাওয়ার পর সুজয়বাবু কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। রূপালীর বাঁশের পাত্রে মশলা চা তৈরির ব্যাপারটি গ্রামের আশেপাশে সকলের মধ্যেই ছড়িয়ে যায়। এর ফলে সকলেই রূপালীকে বাহবা দিতে থাকে এবং রূপালী একটি চায়ের দোকানও খুলে ফেলে। এসব দেখে রূপালীর বাবা বলেন,
মা রূপালী, আমায় তুই ক্ষমা করে দে। আমি কোনোদিনই তোকে মেয়ের মতো স্নেহ দিতে পারিনি। তোকে ছোট থেকে আমি সব সময় অবহেলা করে এসেছি, আর আজ তুই তোর একার চেষ্টাতেই এত খ্যাতি লাভ করতে পেরেছিস। আসলে সুজয়বাবু ঠিকই বলছিলেন। কয়েক বছর আগের কথা, যখন রূপালীর মা রূপালীকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিলেন। সেই সময় থেকে রূপালীর বাবা সুজয়বাবু রূপালীকে সহ্যই করতে পারতেন না। রূপালীর প্রত্যেকটা জিনিসেই তিনি বাধা দিতেন। রূপালীর কোনো শখ আবদারও তিনি কোনোদিনই পূরণ করেননি। এমনই একদিন, বাবা বাবা আমাকে স্কুলে ভর্তি করো না, আমি স্কুলে যাব। সবাই কত সুন্দর স্কুলে যায়, সবাইকে দেখে আমারও পড়তে ইচ্ছা করে বাবা। কি স্কুলে ভর্তি করব? তোর শখ তো মন্দ নয় দেখছি। তোর মতো অপয়া মেয়ের পিছনে আমি একটাও টাকা খরচ করতে চাই না, বুঝেছিস? এমনি বসে বসে অন্ন ধ্বংস করছে, আবার লেখাপড়া করবে। বাবা তুমি এরকম করে কেন বলছো? আমি তো শুধু স্কুলে ভর্তি হওয়ার কথা বলেছিলাম। আমি লেখাপড়া করতে চাই, স্কুলে ভর্তি করো না বাবা। বললাম না স্কুলে ভর্তি করা যাবে না। এমনি মেয়ে মানুষ, বড় হয়ে বিয়ে শাদী করে ঘর সংসার করবি। লেখাপড়া করে তোর কি হবে? যা এখান থেকে যা, আমার অনেক কাজ আছে। সুজয়বাবু এভাবে বললে রূপালী মনে খুবই কষ্ট পায় এবং সে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। এভাবেই একটি গাছের তলায় বসে বসে রূপালী কাঁদতে থাকে। তখন রূপালীর বন্ধু আদিত্য সেখানে আসে এবং বলে, এই যে রূপালী, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার বাবা কি আবারও খাওয়ার নিয়ে তোমার কিছু বলেছে নাকি? না আদি, বাবা খাওয়া নিয়ে বললেও আমি কিছু মনে করি না। ওটা আমি ছোটবেলা থেকেই শুনে শুনে আমার গায়ে শুয়ে গেছে। কিন্তু রূপা, তাহলে তোমার মন খারাপ কেন? তুমি কাঁদছো কেন? আসলে আদি, আমি বাবাকে বললাম আমাকে স্কুলে ভর্তি করে দিতে। আমি পড়াশোনা করতে চাই তোমাদের মতো, কিন্তু বাবা আমাকে মানা করলেন, উল্টে আমাকে বকাবকিও করে দিলেন। কি তুমি স্কুলে যেতে চাও? এই ব্যাপার। তাহলে শোনো, আমার বাবা মানা করেছেন যে তোমাকে স্কুলে যেতে হবে না। আর যেখানে তোমার পড়াশোনা করার শখ, তাহলে আমি স্কুল থেকে যা শিখে আসবো তোমাকে রোজ এসে বাড়িতে সেটাই শেখাবো, বুঝেছো? তুমি শুধু রোজ স্কুল শেষে এখানে চলে আসবে। আমি স্কুল থেকে যা শিখে আসবো সত্যিই তোমাকে শিখিয়ে দেবো। সত্যি বলছো তুমি আদি? তুমি স্কুল থেকে যা শিখবে সব আমাকে শেখাবে? তাহলে তো বেশ ভালোই হবে। আদিত্যের কথা শুনে রূপালী খুবই খুশি হয়ে যায়। এভাবেই আদিত্য কথা মতো স্কুল শেষে রূপালীকে সবকিছু শেখাতে থাকে। বেশ কয়েক বছর এভাবেই চলতে থাকে। এরপর দেখতে দেখতে তারা দুজনেই বড় হয়ে যায়। এমনই একদিন আদিত্য বলে, রূপালী, আমার এখন পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। এখন আমি বিদেশে যেতে হবে পড়াশোনা করার জন্য। তা তুমি তোমার খেয়াল রেখো। আদি, তুমি বিদেশে চলে গেলে আমার লেখাপড়ার কি হবে? আমার পড়াশোনা কি এখানেই শেষ হয়ে যাবে? না, তোমার পড়াশোনা শেষ হবে না। আমি বিদেশ থেকে ফিরে এসে আবারও তোমাকে লেখাপড়া করাতে থাকবো। তুমি ততদিন যতটা শিক্ষা অর্জন করেছো, এতে তোমার জ্ঞানও বৃদ্ধি পেয়েছে, তাই তুমি ওটাই ব্যবহার করতে পারবে। আর পড়াশোনা শেখা তো শুধুমাত্র রেজাল্টের জন্যই নয়, নিজের অভিজ্ঞতাতেও কাজে লাগে। কিন্তু রূপালী, একটা কথা মাথায় রাখবে, তুমি যাই করো না কেন এই গ্রামেই করবে, আর এই গ্রামের তুমি সারা জীবন পাশে থাকবে। আর আমিও বিদেশ থেকে গ্রামে এসে সেটাই করব। ঠিক আছে আদি, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি ফিরে এলেই আমি আমার লেখাপড়া শেষ করব। এভাবেই বলে আদিত্য বিদেশে পড়াশোনা করতে চলে যায়। এরপর রূপালীকে নানান রকম প্রতিকূলতাকে অতিক্রম করে জীবন অতিবাহিত করতে হয় এবং অবশেষে রূপালী সফলও হয়, কারণ রূপালীর বাঁশের চা খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল। এমনই একদিন কয়েকজন মহিলা বলে, এই সাথী জানিস তো, আমাদের পাশেরই শ্যামনগর গ্রামটায় বাঁশের চা বিক্রি হয়। শুনেছি খুব সুন্দর, আর জানিস ওখানে স্পেশাল মশলা চাও হয়। হ্যাঁ রে, আমি শুনেছি, তুই ঠিকই বলছিস, কিন্তু ঠিকানাটা তো জানি না রে। ওই দেখ একটি মহিলা যাচ্ছে, ওনাকে ঠিকানাটা জিজ্ঞাসা কর না। হ্যাঁ ঠিকই বলেছিস, ওই দিদিটাকে জিজ্ঞাসা করি। আচ্ছা দিদি, এখানে রূপা বাঁশের চা দোকানটি কোথায় একটু বলতে পারবেন? আমরা শহর থেকে বাঁশের চা খেতে এসেছি। ও, রূপা বাঁশের চা দোকান? ওই তো ডান দিকে গিয়ে সোজা চলে যান, ওখানেই রূপা বাঁশের চা দোকান পেয়ে যাবেন। এভাবেই মেয়ে দুটো ঠিকানা নিয়ে রূপার বাঁশের চায়ের দোকানে যায়। আর প্রতিনিয়তই বিভিন্ন জায়গা থেকে রূপার বাঁশের চা দোকানে সকলেই আসতে থাকে, যার ফলে রূপা কয়েকদিনের মধ্যেই বেশ ভালোই পরিচিতি লাভ করে ফেলে। এরপর আদিত্য বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসে এবং সে তার কথা মতোই দেশে ফিরে রূপালীকে সমস্ত ধরনের সাহায্য করতে থাকে। ও কিছুদিনের মধ্যেই রূপালী এবং আদিত্য বিয়ে করে নেয়।
এবং তারা দুজনে একসাথে বাঁশের চা দোকান সামলাতে থাকে, যার ফলে তাদের বেচা বিক্রিও ভালো হতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।